আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এরা সম্মিলিতভাবে ইরানের নেতা ইমাম খামেনি তাকে হত্যা করা এবং ইরানের উপরে অবিরাম বিমান হামলা করবার পরও আ এই আ ইরানের ঠিক রিজিম চেঞ্জ যেটাকে বলে সেটা করতে ব্যর্থ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তো আসলে ইরানের অভ্যন্তরে স্থলবাহিনী না পাঠানো পর্যন্ত ইরানের কোনো রিজিম চেঞ্জ করা সম্ভব নয়, এটা ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন। এজন্য ডোনাল্ড ট্রাম্প একটা নয়া কৌশল তিনি নিয়েছেন। তিনি কুর্দি যোদ্ধাদেরকে লেলিয়ে দিতে চাইছেন বা লেলিয়ে দিচ্ছেন এই ইরানের সরকারের বিরুদ্ধে বা ইরানের বিরুদ্ধে। তো এর উদ্দেশ্য ২ টি। প্রথমত হচ্ছে যে ইরানের রিজিম চেঞ্জ করা এবং ইরানকে ভেঙে সেখানে একটি কুর্দিস্তান রাষ্ট্র গঠন করা। তো এটা ডোনাল্ড ট্রাম্প করতে পারবেন কিনা, এটা সম্ভব হবে কিনা যে ইরান ভেঙে একটা কুর্দিস্তান গঠন, অথবা এই কুর্দি যোদ্ধাদের মাধ্যমে ইরানের রিজিম চেঞ্জটা সম্ভব কিনা। তো এই বিষয়টা বুঝতে গেলে এই কুর্দিস্তান, কুর্দি জনগোষ্ঠী, কুর্দি যোদ্ধা এদের সম্পর্কে একটা পেছন থেকে একটা দীর্ঘ আলোচনা প্রয়োজন। তো কুর্দিরা মূলত খাঁটি সুন্নি মুসলমান, তবে তাদের ভাষা আরবি না, তাদের ভাষাটা হলো কুর্দ এবং এই কুর্দ ভাষাটা ইরানি ভাষার, যেটা ফার্সি ভাষা বলা হয়, সেই ভাষার একটা সিস্টার ল্যাঙ্গুয়েজ বলা হয়। তো কুর্দি জনগোষ্ঠীর পৃথিবীতে মোট জনসংখ্যা এদের ৪ কোটির কাছাকাছি এবং এরা এই লোকেরা এই মূলত কুর্দি জনগোষ্ঠীর লোকেরা ৪টি দেশে তারা বসবাস করে, বিভক্ত হয়ে বসবাস করে। সেই দেশগুলো হলো তুরস্ক, সিরিয়া, ইরাক এবং ইরান। এই ৪ দেশের যে লাগোয়া সীমান্ত রয়েছে সেই সীমান্তে এদের বসবাস। সীমান্তগুলো একটার সঙ্গে একটা দেশের সাথে আরেকটা দেশের লাগালাগি সীমান্ত। তো এই লাগোয়া সীমান্তের যে আয়তনটা সেটা অনেক বড় আয়তন, প্রায় ৪ লাখ বর্গ কিলোমিটারের কাছাকাছি। তো এর মধ্যে তুরস্কের এলাকা রয়েছে প্রায় ২ লাখ বর্গ কিলোমিটারের কাছাকাছি, ইরানের রয়েছে ১.৫ লাখ বর্গ কিলোমিটারের কাছাকাছি, ইরাকের যে অঞ্চলটা রয়েছে সেখানে প্রায় ১.৫ লক্ষ বর্গ কিলোমিটার এবং সিরিয়ায় রয়েছে প্রায় ২৫,০০০ বর্গ কিলোমিটার এলাকা। এই বিস্তীর্ণ অঞ্চলে এই কুর্দি জনগোষ্ঠীরা বসবাস করেন। তো বিভিন্ন যুগে যুগে যে রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত এবং গোলযোগ হয়েছে, যুদ্ধ হয়েছে ওই অঞ্চলে, এসব কারণে বর্তমানে এই কুর্দি জনগোষ্ঠীর যে ৪ কোটি জনগোষ্ঠী রয়েছে তার মধ্যে প্রায় ৩০ লাখ ইউরোপ এবং আমেরিকা সহ পৃথিবীর নানা দেশে বসবাস করে। তো এর মধ্যে জার্মানিতেই বসবাস করে ১৫ লাখ কুর্দি জনগোষ্ঠী, যারা মূলত বেশিরভাগই তুরস্ক থেকে গিয়েছে। তো এখন এই কুর্দিস্তানটা কি? কুর্দিস্তান আসলে নামটা এসেছে ইরানের উত্তর পশ্চিম অঞ্চলের একটি প্রদেশ রয়েছে, তার নাম হচ্ছে কুর্দিস্তান এবং আগেই বললাম যে ইরানের এই অঞ্চলটার আয়তন প্রায় ১.৫ লাখ বর্গ কিলোমিটার। তো এটি ইরানের ৩১টা যে প্রদেশ রয়েছে সেই ৩১টা প্রদেশের মধ্যে অন্যতম একটি প্রদেশ এবং এটি ইরাকের উত্তর পূর্ব অংশ এবং তুরস্কের দক্ষিণ পূর্ব অংশের সাথে ইরানের উত্তর পশ্চিম এলাকা মিলিতভাবে এই এলাকাটা গঠিত হয়েছে। অর্থাৎ এই জায়গায় ৩টি দেশের সীমানা রয়েছে। তো এখন কুর্দিরা কিভাবে ৪টি রাষ্ট্রে বিভক্ত হলো সেই ইতিহাসটা জানা প্রয়োজন। তো প্রথম কথা হলো যে এই কুর্দিরা পৃথিবীতে কখনোই, কুর্দিস্তান নামক কোনো রাষ্ট্র পৃথিবীতে কখনোই ছিল না। কুর্দিরা বরাবর রাষ্ট্রবিহীন অবস্থাতেই এই শত শত বছর ধরে বসবাস করে আসছে। তো এই ৪ দেশের সীমান্তে, এর মধ্যে ইরানের সীমান্তটা আলাদাভাবে তারা বসবাস করে আসছে, কিন্তু অন্য ৩ দেশ যেটা ইরাক, সিরিয়া এবং তুরস্ক, এই ৩ অঞ্চলের কুর্দিরা কয়েক শত বছরব্যাপী, আমরা জানি যে তুর্কি যে ওসমানীয় খেলাফত ছিল বা সাম্রাজ্য ছিল তার অধীনে তারা কয়েক শত বছর যাবৎ তারা বসবাস করে আসছিল। তো প্রথম বিশ্বযুদ্ধের পর যখন তুর্কি ওসমানীয় সাম্রাজ্য ভেঙে গেল বা তারা পরাজিত হলো, তখন এই বর্তমান ইরাক, সিরিয়া এবং তুরস্ক, এই ৩ রাষ্ট্রের কিন্তু উদ্ভব হয় এবং এদের নতুন মানচিত্র গঠিত হয় এবং রাষ্ট্রের সীমানা নির্ধারিত হয়, আলাদা পতাকা হয়। এগুলা একসাথে আগে তুর্কি সালতানাতের অধীনে ছিল, ওসমানীয় সালতানাতের। তো এই সময় কুর্দি জনগোষ্ঠীরা এই ৩ দেশে বিভক্ত হয়ে থাকতো এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতো তারা। আর ইরানের যে কুর্দিস্তান সেটা আগেই আলাদা ছিল। আগে আমি বললাম যে এটা একটা বিচ্ছিন্ন অঞ্চল ছিল। তো এভাবে কুর্দিরা ৪টি দেশে বিভক্ত হয়ে বসবাস করছে। তো কখন এবং কিভাবে এই কুর্দিস্তান রাষ্ট্র গঠনের একটা আওয়াজ উঠলো বা এই বিষয়টি কখন সামনে আসলো, সেই ইতিহাসটা হলো যে প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক যখন ব্রিটিশদের বিরুদ্ধে, তুর্কি যারা ওসমানীয় সাম্রাজ্যের শাসকরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছিল, তখন এই কুর্দিরা ব্রিটিশদের পক্ষে সাহায্য করে এবং তুর্কি ওসমানীয় খেলাফতদের বিরুদ্ধে তারা যুদ্ধ করে। তো তখন ব্রিটেন এই কুর্দির এই সমস্ত যোদ্ধাদেরকে একটা স্বাধীন আবাসভূমির তারা একটা
প্রতিশ্রুতি দেয়। তো ওসমানীয়রা যখন পরাজিত হলো ১৯২০ সালে সেভরেজ চুক্তির অধীনে এই কুর্দিদেরকে একটা আলাদা রাষ্ট্র দেবার একটা ব্রিটেন ঘোষণা দেয়। কিন্তু ৩ বছর পর তুরস্ক যখন আবার জয়ী হলো, তখন ১৯২৩ সালের যে লুজান চুক্তি রয়েছে, এই লুজান চুক্তির অধীনে তুরস্কের আবার নতুন মানচিত্র গঠিত হয়। তখন এই কুর্দিদের রাষ্ট্রটা আবার বাতিল হয়ে যায়। তো এরপর তুরস্কের সেই যাকে প্রতিষ্ঠাতা বলা হয় তুরস্কের, আধুনিক তুরস্কের সেই কামাল আতাতুর্ক কঠোর হস্তে এ সমস্ত কুর্দিদের কুর্দি যোদ্ধাদের তিনি কঠোর হস্তে দমন করতে থাকেন। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৬ সালে ইরানের যে কুর্দিস্তান অঞ্চল রয়েছে, সেখানে ব্রিটিশদের উস্কানিতে সেখানে একটা বিদ্রোহ সংগঠিত হয় এবং একটা স্বাধীন কুর্দিস্তান গঠনের একটা আওয়াজ ওঠে। কিন্তু ইরানের শাসক শাহ তিনি কঠোর হস্তে এই কুর্দিদেরকে তিনি দমন করেন, কুর্দি যোদ্ধাদেরকে। এরপর ১৯৭০ দশকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ মিলে এদের উস্কানিতে তুরস্ক অঞ্চলে পিকেকে নামে একটা কুর্দি বিদ্রোহী গোষ্ঠী গঠিত হয় এবং তারা তুরস্কের উপরে ব্যাপক হামলা চালানো শুরু করে। তো এরা এই স্বাধীন কুর্দিস্তান গঠনের একটা জোরদার সশস্ত্র আন্দোলন করে এবং আলাদা একটা পতাকা নির্ধারণ করে, একটা মানচিত্র আঁকে, যেটা এই 4 দেশের সীমান্ত জুড়ে একটা বৃহৎ তারা মানচিত্র আঁকে। এভাবে তাদের সশস্ত্র লড়াইটা চলতে থাকে, কিন্তু সেটিও একসময় ব্যর্থ হয়ে যায়। তুর্কি সরকার এটা ব্যর্থ করে দেয়। এরপর ১৯৯১ সালে যখন যুক্তরাষ্ট্র প্রথম উপসাগরীয় যুদ্ধে ইরাক আক্রমণ করলো এবং ইরাক পরাজিত হবার পর সাদ্দাম হোসেনের বিরুদ্ধে এই কুর্দি যোদ্ধাদের আবার যুক্তরাষ্ট্র লেলিয়ে দিল, কিন্তু এবং তখনও তাদেরকে একটা স্বাধীন রাষ্ট্রের একটা স্বপ্ন দেখায় যুক্তরাষ্ট্র। কিন্তু পরে সাদ্দাম হোসেন খুব কঠোর হস্তে এই সমস্ত কুর্দি যোদ্ধাদের দমন করলে সেটা ভেস্তে যায়। এরপরে ২০০৩ সালে আবার যখন দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র ইরাকের উপরে হামলা করলো, সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হলো, তখন ইরাকে এই কুর্দিদের জন্য একটা স্বায়ত্তশাসিত অঞ্চল গঠিত হলো, যেটা উত্তর ইরাকে অবস্থিত, যেটাকে ইরবিল প্রদেশ বলে, বিশেষ করে যেখানকার শহরগুলো পরিচিত শহর কিরকুক, সোলাইমানিয়া। তো এইসব অঞ্চলে কুর্দিদেরকে স্বায়ত্তশাসিত করা হয় এবং এই এলাকাটা করা হয়েছে এই কারণে যে তেল সমৃদ্ধ একটা এলাকা। তো ইরাকের সংবিধান অনুযায়ী এখন যে প্রেসিডেন্টের যে পদটা রয়েছে, সেই পদটা সবসময় একজন কুর্দি জনগোষ্ঠীর জন্য নির্ধারিত এবং বর্তমান প্রেসিডেন্টও একজন কুর্দি। তো ২০১৪ সালে যুক্তরাষ্ট্র আরও একবার কুর্দি যোদ্ধাদেরকে ব্যবহার করে। সে সময় ইরাক ও সিরিয়ার সীমান্ত জুড়ে কুর্দি সশস্ত্র গোষ্ঠী, যেটা পেশমার্গা, তাদেরকে মজবুত করে এবং এদেরকে দিয়ে প্রথমে আইএস দমনে ব্যবহার করা হয় এবং আইএস দমনের পর সেই আইএসের খেলাফত রাষ্ট্র ভেঙে ফেলার পর এই পেশমার্গা যোদ্ধাদেরকে ব্যবহার করা হয়, বা এই কুর্দি যোদ্ধাদেরকে ব্যবহার করা শুরু হয় তুরস্কের বিরুদ্ধে। এবং এ সময় ইসরায়েলও এই কুর্দি যোদ্ধাদের সাথে যোগ দেয়। এবং ওদিকে ইন্টারেস্টিং খুব ব্যাপার, মজার ব্যাপার হলো যে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ তিনিও এই কুর্দি যোদ্ধাদেরকে তুরস্কের বিরুদ্ধে ব্যবহার করতে থাকেন। তো ইউরোপের দেশ, ওদিকে যেহেতু জার্মানিতে অনেক কুর্দিরা রয়েছে, তো তারাও এই কুর্দি রাষ্ট্র গঠনে মদত দিতে থাকে তুরস্কের বিরুদ্ধে। তো সব মিলিয়ে এই 4টি দেশের যে কুর্দি যোদ্ধারা রয়েছে, তারা একটা স্বাধীন কুর্দি রাষ্ট্রের স্বপ্ন দেখতে থাকে। এই 4টি গোষ্ঠী হলো যে তুরস্কের পিকেকে, সিরিয়ার ওয়াইপিজি, দেন ইরাকের কেআরজি যাদেরকে বলা হয়, বা পেশমার্গা, এবং এই ইরানের যে কুর্দিস্তান রয়েছে পিডিকেআই বা কমলা বলে, এই গোষ্ঠীগুলো তারা একত্রীয়, এদের মধ্যে একে অপরের সাথে সমন্বয় রয়েছে। তারা স্বাধীন কুর্দিস্তান রাষ্ট্রের তারা স্বপ্ন দেখতে থাকে, বা সেই অনুযায়ী তারা সশস্ত্র লড়াই শুরু করে। তবে ২০২৪ সালে ৮ ডিসেম্বর যখন সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় তুরস্কপন্থী সরকার আহমেদ আল সারা তিনি ক্ষমতা গ্রহণ করলেন, বা তুর্কিপন্থী সরকার সেখানে প্রতিষ্ঠিত হলো, তখন এই সিরীয় কুর্দি যোদ্ধা ওয়াইপিজি বা তাদের একটা বড় আমব্রেলা রয়েছে এসডিএফ, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস, এরা তুরস্ক এদেরকে কোণঠাসা করতে থাকে এবং অধিকাংশ কুর্দি যোদ্ধাদের নিরস্ত করতে থাকে এবং সিরিয়ার বেশিরভাগ এলাকা তাদের হাতছাড়া হয়ে যায়। তারা বর্তমানে খুব ক্ষুদ্র একটা অংশের মধ্যে আটকে গেছে এবং তারা সিরীয় সরকার, আহমেদ আল সারা সরকারের সাথে একটা চুক্তি করে ছোট্ট কয়েকটি গ্রাম অঞ্চলে বা ছোট্ট একটা এলাকায় তারা সীমাবদ্ধ হয়ে পড়েছে। ওদিকে প্রেসিডেন্ট এরদোগান এই ২০২৫ সালেই এই কুর্দি যোদ্ধাদেরকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করেছেন এবং
পিকেকে যে কুর্দি যোদ্ধা গোষ্ঠী রয়েছে তুরস্কের অভ্যন্তরে, তারা আত্মসমর্পণ করেছে, অস্ত্র ত্যাগ করেছে এবং তারা ইরাকের দিকে চলে যাচ্ছে। আর এদিকে ইরাকে অবস্থানরত যে কুর্দিরা রয়েছে সেখানেও গত 4-5 বছর ধরে তুরস্ক ব্যাপক বিমান হামলা করেছে এবং তাদের বিমান হামলায় কুর্দি এই সশস্ত্র গোষ্ঠীর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তুরস্ক সেখানে এই কুর্দি সশস্ত্র যোদ্ধাকে বা কুর্দিদের যে রাজনৈতিক দল রয়েছে তাদেরকে দুটো ভাগে ভাগ করে ফেলেছে। একটা বারজানি গ্রুপ বলা হয় বারজানি পরিবারের, আর একটা তালবানি পরিবার। এইভাবে ভাগ করে তুরস্ক এখন ইরাকের কুর্দিদেরকেও অনেকটা নিরস্ত্র করতে বা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। তবে এই উত্তর ইরাকের যে ইরবিল প্রদেশে কুর্দি অধ্যুষিত এলাকা, এখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এবং এখানে ইসরায়েলের বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা, যেটা ইসরায়েলের মোসাদ, তাদের কার্যালয় রয়েছে। তো এখানে তারা কুর্দি যোদ্ধাদেরকে সংগঠিত করছে, ট্রেনিং দিচ্ছে এবং তারা ইরানের বিরুদ্ধে, ইরানের যে পার্শ্ববর্তী কুর্দিস্তান রয়েছে সেটার বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করছে দীর্ঘদিন ধরেই। তবে এই ইরান আক্রমণের পর থেকে যে যুদ্ধটা শুরু হলো 28 ফেব্রুয়ারি, তখন থেকে এটা আরও জোরসোরও হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই কুর্দিস্তানের অঞ্চলের কুর্দি যোদ্ধাদের তারা এখন ইরানের অভ্যন্তরে ঠেলে দিতে চাচ্ছেন এবং যেটা ডোনাল্ড ট্রাম্প পরিকল্পনা করেছেন যে স্থল বাহিনীর আক্রমণ ছাড়া ইরানের রিজিম চেঞ্জ সম্ভব নয়, সেটা এখন এই কুর্দি যোদ্ধাদের দ্বারা তিনি করতে চাইছেন। তো এ কারণে বর্তমানে ইরান ওই অঞ্চলে, উত্তর ইরাকের কুর্দি অধ্যুষিত অঞ্চলগুলোতে ব্যাপক সৈন্য সমাবেশ করেছে এবং উত্তর ইরাকের মার্কিন ঘাঁটিগুলোতে মুহুর্মুহুর আক্রমণ করছে, মোসাদের কার্যালয়গুলোতে হামলা করছে, কুর্দি যোদ্ধাদের যেগুলো অস্ত্রাগার রয়েছে সেখানে ইরান ব্যাপক হামলা করছে। ওদিকে ইরান সমর্থিত ইরাকে যে শিয়া সশস্ত্র গোষ্ঠী রয়েছে কাতাইব, তারাও এই কুর্দি যোদ্ধাদের উপরে আক্রমণ করছে। তো ওইদিকে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানি সেনাবাহিনীর উপরে ওই অঞ্চলে মুহুর্মুহুর অবিরাম হামলা করছে এবং বিভিন্ন ইরানি স্থাপনাগুলোর উপরে হামলা করছে, যাতে কুর্দিদের জন্য কুর্দি যোদ্ধাদের জন্য একটা পথ তৈরি হয় ইরানে ঢোকার ক্ষেত্রে। তো এখন কথা হলো, এসব কুর্দি যোদ্ধাদের দিয়ে ডোনাল্ড ট্রাম্প কি ইরানের রিজিম চেঞ্জ করতে পারবেন কিনা, বা একটা স্বাধীন ইরান ভেঙে একটা স্বাধীন কুর্দিস্তান গঠন করতে পারবেন কিনা। তো এখানে প্রথম কথা হলো, এই কুর্দি সুন্নি জনগোষ্ঠী, সাধারণ জনগোষ্ঠী এবং কুর্দি যোদ্ধারা এই দুটো এক জিনিস নয়। কুর্দি সাধারণ সুন্নি মুসলমানরা অত্যন্ত ধার্মিক, তারা মুসলিম উম্মার কথা নিয়ে চিন্তা করে, কিন্তু কুর্দি যোদ্ধারা এরা সবাই সেকুলারপন্থী এবং পশ্চিমাদের অনেকটা তারা পালিত যোদ্ধা গ্রুপ এবং তারা বামপন্থী রাজনীতিতে তারা বিশ্বাস করে। তো এখন যে কারণটা এখানে রয়েছে সেটি হচ্ছে, তুরস্ক কখনোই স্বাধীন কুর্দিস্তান গঠনে তুরস্ক কখনোই সমর্থন দিবে না, বিরোধিতা করবে এবং দরকার হলে তুরস্ক বল প্রয়োগ করবে। কেননা ইরানে যদি কুর্দিস্তান রাষ্ট্র গঠিত হয় তা একসময় বিস্তৃত হয়ে তুরস্কের সীমান্ত পর্যন্ত পৌঁছাবে এবং তুরস্কের ভৌগোলিক অখণ্ডতার প্রতি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তো সুতরাং তুরস্ক অতি সূক্ষ্মভাবে এসব জায়গায় এই ক্ষেত্রে ইরানের পক্ষ নেবে এবং এর ফলে কুর্দিস্তান গঠন করতে যে ট্রাম্পের কৌশলটা ব্যর্থ হবে, বরং ওই এলাকায় একটা বড় ধরনের সাম্প্রদায়িক বা জাতিগত একটা সংঘাত শুরু হবে এবং গৃহযুদ্ধ সৃষ্টি হবে। আর একসময় ডোনাল্ড ট্রাম্পও তখন এই গৃহযুদ্ধ থেকে তিনি লেজ গুটিয়ে নেবেন এবং কুর্দিদেরকে ভুলে যাবেন, যেমনটা সাম্প্রতিককালে তিনি কুর্দিদেরকে আইএসের বিরুদ্ধে ব্যবহার করার পর সিরিয়ায় তাদেরকে ভুলে গিয়েছেন। সুতরাং এই কুর্দিস্তান রাষ্ট্র গঠনের স্বপ্নটা অনেক দূরের ব্যাপার। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।